ঢাকা কলেজের ফোর্থ ইয়ার কেমিস্ট্রির সকল শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রির নন অ্যাকুয়াস অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথম ক্লাসে নন অ্যাকুয়াস সলভেন্টসের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সলভেন্টস এর প্রপার্টিজ এবং রিঅ্যাকশন ইন নন অ্যাকুয়াস সলভেন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, প্রপার্টিজ অফ সলভেন্টসের মধ্যে আছে মেল্টিং পয়েন্টস অ্যান্ড বয়লিং পয়েন্টস অফ সলভেন্টস, molar heat of fusion and vaporization, dipole moments of solvents, dielectric constants of the solvents, viscosity of the solvents, proton affinity of the solvents, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা মেল্টিং and boiling points of the solvents. Melting and boiling points of the solvent, অর্থাৎ একটি সলভেন্টের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এর ডিফারেন্স যত বেশি হয় তার লিকুইড রেঞ্জ সেটি বেশি হবে। অর্থাৎ তরলের যে সীমা, যেমন মনে করো পানির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যে পানির তোমার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আর পানির হিমাঙ্ক বা আমরা যদি বরফের গলনাঙ্ক বলি সেটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে তরলের সীমা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ এটি নর্মাল টেম্পারেচারে তার কিন্তু তরলের সীমা বজায় থাকে, এবং সেই ক্ষেত্রে এটি কত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা কয়েকটি এরকম নন অ্যাকুয়াস সলভেন্টের আমরা যদি মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট আমরা লিখি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। দেখে নাও, যদি আমরা লিখি যে সলভেন্টস মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, সলভেন্টস হলো নাম্বার 1 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মেল্টিং পয়েন্ট হলো 10.4 ডিগ্রি। এটা আমরা ডিগ্রি সেলসিয়াস, এটাও ডিগ্রি সেলসিয়াসে লিখব, 10.4 ডিগ্রি সেলসিয়াস। আর তার বয়লিং পয়েন্ট হলো 300 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 2 ওয়াটার মলিকুল বা ওয়াটার, এখানে দেখো পানির ক্ষেত্রে সেটি হলো আমরা যেটি জানি 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা 100 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 3 যদি অ্যামোনিয়া দেখো, অ্যামোনিয়া এর তোমার বয়লিং পয়েন্ট হলো -77.7 ডিগ্রি সেলসিয়াস, আর তার স্ফুটনাঙ্ক হলো -33.5 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 4 লিকুইড অ্যামোনিয়া যদি ধরো, আর সালফার ডাইঅক্সাইড তার বয়লিং পয়েন্ট -75.5 ডিগ্রি সেলসিয়াস, আর এর বয়লিং পয়েন্ট হলো তোমার -10.1 ডিগ্রি সেলসিয়াস। 5 হাইড্রোজেন ফ্লোরাইড তার তোমার মেল্টিং পয়েন্ট 89.4 ডিগ্রি সেলসিয়াস, আর তার বয়লিং পয়েন্ট হলো 19.5 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 6 এটি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, নাইট্রোজেন আমরা পারঅক্সাইড বলি, এটিও একটি নন অ্যাকুয়াস সলভেন্ট। তোমরা জানো এটি -11.1 ডিগ্রি সেলসিয়াস, আর তার বয়লিং পয়েন্ট হলো 21.2 ডিগ্রি সেলসিয়াস।
এখানে দেখে নাও যে এই যে লিকুইড রেঞ্জ, এখানে আমরা সালফিউরিক অ্যাসিড এবং এখানে দেখো এই পানি, এই দুইটির লিকুইড রেঞ্জ সবচেয়ে বেশি, ফলে এরা সলভেন্ট হিসেবে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এবং আমরা জানি পানি একটি সার্বজনীন কি দ্রাবক, কারণ তার লিকুইড রেঞ্জ 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, খুব বেশিও না আবার খুব কমও না। আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর লিকুইড রেঞ্জটা অনেক বেশি, যদিও এটি সলভেন্ট হিসেবে বেশি ব্যবহৃত হয়, কিন্তু বেশি ব্যবহৃত হওয়ার কথা, কিন্তু সেটি সার্বজনীন নয়। কারণ এক্ষেত্রে যে সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, এবং আর লিকুইড রেঞ্জ অনেক বেশি। আর নিচের দিকের গুলো যদি নিম্ন তাপমাত্রায় আমরা কাজ করে থাকি, যদি নিম্ন তাপমাত্রায় আমরা কোনো বস্তুকে এদের মধ্যে দ্রবীভূত করতে চাই, তাহলে সেটি সম্ভব, এবং তাদের লিকুইড রেঞ্জ কিন্তু অনেক কম। এটি খেয়াল রাখতে হবে। যেক্ষেত্রে লিকুইড রেঞ্জ বলতে আমি যেটি বোঝাচ্ছি সেটি হলো মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের কি ডিফারেন্স যদি বেশি হয়, সেটি হলো তোমার কি লিকুইড রেঞ্জ বা তরলের সীমা। এখানে দেখো পানি কিন্তু অর্ডিনারি সাধারণ তাপমাত্রায় তার কি সেটি সহজে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তুমি যদি খেয়াল করো সালফার ডাইঅক্সাইড এবং কি তুমি এই অন্যান্য গ্যাসসমূহ আমরা ইউজ করতে চাই, তাহলে তাদেরকে বের করতে হবে আন্ডার দিস কন্ডিশন, মানে কি তাদের তোমার অর্ডিনারি টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কিন্তু হবে না, তাদেরকে নির্ধারিত টেম্পারেচারে কি তাদের নিম্ন তাপমাত্রায় এবং নির্দিষ্ট প্রেসার ইউজ করে সেটিকে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ পানির ক্ষেত্রে কিন্তু আমার টেম্পারেচার, প্রেসার এগুলো আমাদের নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে আমরা পানিটিকে দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। আর তোমার অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এই সবাইকে এই সবগুলোকে নিচেরগুলোকে কিন্তু আমাদের টেম্পারেচার এবং প্রেসার ইত্যাদি এগুলো ফিক্সড করি, অর্থাৎ টেম্পারেচার নিচে তাপমাত্রায় অর্ডিনারি টেম্পারেচার নিচে গিয়ে এবং প্রেসারও কিন্তু সেখানে ফিক্সড করে রাখতে হবে, তা না হলে সেটি লিকুইড অবস্থায় থাকবে না। কারণ জানো এটি সাধারণ তাপমাত্রায় এরা গ্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইড রেঞ্জ এবং এই তোমার এই কন্ডিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি সলভেন্ট হিসেবে ইউজ হয় কি পানি। এই জন্য পানি একটি ইউনিভার্সাল কি সলভেন্ট বা সার্বজনীন দ্রাবক। এবার আমরা আসবো নাম্বার 2। নাম্বার 2 হলো আমরা বলছি মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন। এই মোলার হিট অফ ফিউশন এন্ড ভেপোরাইজেশন এটি কি, যে এক মোল বস্তুকে তোমার যদি তরল থেকে বাষ্পে পরিণত করতে চায়, অথবা তোমার এই ফিউশন কঠিন থেকে তরলে পরিণত করি, তাহলে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটি হলো তোমার মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন। আবার বলছি, মোলার হিট অফ ফিউশন মানে সেটি হলো যে এক মোল কোনো পদার্থকে কঠিন পদার্থ হতে গলিয়ে তাকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটি হলো তার মোলার হিট অফ ফিউশন। আবার মোলার হিট অফ ভেপোরাইজেশন হলো যে এক মোল কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটি হলো তার মোলার হিট অফ ভেপোরাইজেশন। খেয়াল রাখবে এই মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন, মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন যদি বেশি হয়, মোলার হিট অফ ফিউশন অর মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন যদি তোমার কি হয়, যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি লাগবে, যে এটি ইন্ডিকেটস দ্য নেচার অফ দ্য স্ট্রেংথ অফ ফোর্স which with which the molecules of the solvent held together in the solid or liquid state। যদি আমরা বেশি পরিমাণ তাপশক্তি লাগে, তাহলে এই মলিকুলগুলোর কি হবে, ইন্টারমলিকুলার যে ফোর্স, সেই ফোর্সটা বেশি হবে। হ্যাঁ, সেই ফোর্সটা কি হবে, বেশি হবে। এখন খেয়াল করো, যদি হাই হিট অফ ভেপোরাইজেশন, a liquid indicates that the intermolecular force K in it are strong,
তাহলে এখানে ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি হয় তাহলে কি হবে, সেটি তার মোলার হিট অফ ভেপোরাইজেশন বেশি হবে। তাহলে আমরা আসছি মোলার হিট অফ ফিউশন নাম্বার 2, মোলার হিট অফ ফিউশন অর কি ভেপোরাইজেশন। মোলার হিট অফ ফিউশন অর ভেপোরাইজেশন ক্ষেত্রে আমরা কয়েকটি উল্লেখ করলেই সেটি বুঝবে, যেমন আমরা সলভেন্টস মোলার হিট অফ ফিউশন, মোলার হিট অফ ভেপোরাইজেশন, এটি কিলোজুল পার মোল, এটিও কিলোজুল পার মোল। এই আমরা এখন যদি দেখি যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে মোলার হিট অফ ফিউশন, এটা দেখো 6.02 কিলোজুল পার মোল, আর মোলার হিট অফ ভেপোরাইজেশন হলো 40.65 কিলোজুল পার মোল। যদি আমরা লিকুইড অ্যামোনিয়া নেই, অ্যামোনিয়ার ক্ষেত্রে মোলার হিট অফ ফিউশন হলো তোমার 5.65 আর হলো 23.94। সালফার ডাইঅক্সাইড, এখানে দেখো সালফার ডাইঅক্সাইড মোলার হিট অফ ফিউশন হলো 7.4 আর ভেপোরাইজেশন হলো 24.93 কিলোজুল পার মোল। হাইড্রোজেন ক্লোরাইড সেটি হলো 4.58 কিলোজুল পার মোল, আর এটা হলো 30.28 কিলোজুল পার মোল। এই যে দেখো হায়ার দ্য ভ্যালু অফ, এটা খেয়াল করবে মলিকুলস অফ লিকুইড, যদি আমরা এটা যদি বেশি হয় তাদের এই অ্যাসোসিয়েট ফোর্স অফ দ্য ইন্টার মলিকুল যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাদের মোলার হিট অফ ফিউশন কী হবে, বেশি হবে। হ্যাঁ, এবং মোলার হিট অফ ফিউশন যদি তোমার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কম্পারেটিভলি এখানে দেখো যে হিটস অফ ফিউশন ফর ওয়াটার এন্ড অ্যামোনিয়া খুব কাছাকাছি, ভেরি নিয়ারলি দ্য সেম, মানে দিস ইন্ডিকেটস দ্যাট দ্য ফোর্সেস হুইচ হোল্ড মলিকুলস টুগেদার ইন ওয়াটার অ্যান্ড অ্যামোনিয়া আর অফ দ্য সেম ম্যাগনিটিউড। অর্থাৎ ওয়াটার এবং অ্যামোনিয়ার মধ্যে তাদের অণুগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্সটা প্রায় কাছাকাছি, খুব সেম। হ্যাঁ, দ্য হিট অফ ফিউশন অফ সালফার ডাইঅক্সাইড যদি আমরা বলি, দেখো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 7.4, এটা বেশি। আচ্ছা, এরবার আসবো আমরা ডাইপোল মোমেন্ট। এটি দেখো ডাইপোল মোমেন্টটা কি, অর্থাৎ কম পরিমাণে রাসায়নিক পদার্থ থেকে যাদের হিট অফ ফিউশন এবং হিট অফ ভেপোরাইজেশন বেশি হবে তারা কম পরিমাণে তোমার কি করতে পারবে, তোমার এই রেঞ্জটা যখন বেশি হবে তারা বেশি পরিমাণে তাদের ওই তরলের মধ্যে যে কোনো বস্তুকে দ্রবীভূত করতে পারবে, যে রেঞ্জটা যার বেশি হবে এক্ষেত্রে, আর যে রেঞ্জটা যার কম হবে সেটি কিন্তু কম হবে। এটি আমরা বলছি যে যাদের ক্ষেত্রে এই রেঞ্জটা কি বেশি হবে। হ্যাঁ, হিট অফ খেয়াল রাখবে যে হিট অফ মোলার হিটস অফ ফিউশন এবং মোলার হিটস অফ ভেপোরাইজেশনের এই যে রেঞ্জ, এটি কি আমরা বলছি এর আগেরটাই, যে লিকুইড রেঞ্জটা এখানে বেশি, ফলে বেশি পরিমাণে সে পদার্থকে দ্রবীভূত করতে পারবে। আচ্ছা, এরপর আসবো আমরা তোমার ডাইপোল মোমেন্ট নাম্বার 3, ডাইপোল
ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্টের মান যত বেশি হবে, খেয়াল রাখবে ডাইপোল মোমেন্ট এখানে পোলারিটি নির্দেশ করে। যার ডাইপোল মোমেন্ট বেশি সেই যৌগগুলো বেশি পরিমাণে পোলার হবে। যেমন মনে করো আমরা যদি কয়েকটি লিখি ডাইপোল মোমেন্ট এবং ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা একসাথে লিখে ফেলি। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট সলভেন্টস ডাইপোল মোমেন্ট হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমরা পানি ধরি, পানির ডাইপোল মোমেন্ট হলো 1.85, ঠিক আছে। এটি ডি বাই ইউনিট, এটি 1.85 ডি বাই ইউনিট। হ্যাঁ, এটা ডি বাই ইউনিট, এটা ডিও লেখে শুধু ডি। এটি খেয়াল রাখবে যে আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো তার 70, তোমার পানির ক্ষেত্রে এটা টেম্পারেচার যদি উল্লেখ করা হয় তাহলে 78.5 এট 25 ডিগ্রি সেলসিয়াস। এটি 25 ডিগ্রি সেলসিয়াসে হলো কত তোমার 75 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস, এটি হলো 78.5। আর অ্যামোনিয়া হলো 1.47 ডি বাই, আর এটি হলো 22 এর কি -33.5 ডিগ্রি সেলসিয়াস অ্যামোনিয়া। যদি সালফার ডাইঅক্সাইড দেখো, সালফার ডাইঅক্সাইড 1.61 ডি বাই, এটা 17.4 এট -220 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেন ফ্লোরাইড 1.90 83.6, এটি 0 ডিগ্রি সেলসিয়াস। এটি তাহলে আমরা এগুলো একটু দেখে নিই। তাহলে দেখো এখানে যে এই যে ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি কার পানির ক্ষেত্রে, হ্যাঁ এটি 25 ডিগ্রি নরমাল টেম্পারেচার। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে 1.47, সালফার ডাইঅক্সাইড এগুলো নিচের তাপমাত্রায়। হাইড্রোজেন ফ্লোরাইড হলো তার একটু বেশি আছে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই যে ডাইপোল মোমেন্ট যদি বেশি হয়, এটি ফোর্স অফ, এখানে খেয়াল রাখবে যে the coulombic force between a cation and anion is given by the expression এখানে কি q1 q2 কি ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এখানে দেখবে যে তোমার এই ডাইপোল মোমেন্ট যাদের ক্ষেত্রে বেশি হবে সেগুলো কি তোমার পোলার দ্রাবককে সহজেই তারা দ্রবীভূত করতে পারবে। হ্যাঁ, আর নন পোলার দ্রাবক সেক্ষেত্রে এগুলো কম দ্রবীভূত হবে। অর্থাৎ যত পোলার দ্রাবক আসবে সেগুলো এরা খুব বেশি পরিমাণে দ্রবীভূত করতে পারবে। যেমন কার্বন টেট্রাক্লোরাইড একটি অপোলার দ্রাবক, কারণ এর ডাইপোল মোমেন্ট 0। হ্যাঁ, এটি শুধু অপোলার দ্রাবককে সে দ্রবীভূত করতে পারবে। আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো, খেয়াল রাখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটি হলো আমরা কোলম্বিক ফোর্স যেটি জানি সেটি হলো q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। সেখানে এই কোলম্বিক ফোর্সটা এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর সাথে, এটি যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ধরো এর ব্যস্তানুপাতিক। তাহলে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কম তার ফোর্স বেশি, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি তার ফোর্স কিন্তু কি কম। ফোর্স কম হওয়ার মানে কি, সেটি হলো যে তার যে আয়নগুলো ডিসোসিয়েট হতে পারবে খুব বেশি পরিমাণে। এই যে ডিসোসিয়েশন, যে এটির যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি হয় তাহলে তার ফোর্স অফ ডিসোসিয়েশন কিন্তু এই তাদের কি ফোর্সটা কম হবে। অর্থাৎ এগুলো
কি ডিসোসিয়েশন বেশি হতে পারে, অর্থাৎ আয়নগুলো কি সেগুলো পোলার দ্রাবকগুলোকে সহজেই তারা কি করতে পারবে, দ্রবীভূত করতে পারবে, যে কোনো আয়নিক যৌগকে। হ্যাঁ, এগুলো যাদের তোমার ডাইইলেকট্রিক ধ্রুবক যত বেশি হবে তার দ্রাবকায়ন শক্তি তত বেশি হবে, অর্থাৎ সেটি তাড়াতাড়ি তাকে ডিজলভ করতে পারবে। হ্যাঁ, তাছাড়া যে কোনো আয়নিক দ্রাবক পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কিনা তা নির্ভর করে কিন্তু এই এই সলভেশন এনার্জির উপর ভিত্তি করে। এরপরে আমরা যেটা দেখব সেটি হলো যে তোমার এই ভিসকোসিটি। খেয়াল করো, ভিসকোসিটিটা কি? ভিসকোসিটি হলো একটি তরল পদার্থ অপর একটি তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে যে পরিমাণ বাধার সম্মুখীন হয় সেটি হলো তার ভিসকোসিটি। এখানে ভিসকোসিটি দেখো, ভিসকোসিটি বাংলায় আমরা বলি সান্দ্রতা, এটিকে বলি সান্দ্রতা। একটি তরল পদার্থের উপর অপর একটি তরল পদার্থ প্রবাহিত হওয়ার সময় সে যে তার যে প্রতিটি স্তরের সাথে যে বাধার সম্মুখীন হয় সেই বাধাটিকে বলা হয় কি সান্দ্রতা। এই যে সান্দ্রতা, খেয়াল রাখবে যে ভিসকোসিটি যদি তোমার কি হয়, বেশি হয়, হাই ভিসকোসিটি হয়, দ্যাট মিন্স সেখানে প্রিসিপিটেশন, ক্রিস্টালাইজেশন, ফিল্ট্রেশন এগুলো হবে না, এগুলো সেখানে কম হবে। আর যদি ভিসকোসিটি যদি কম হয় তাহলে এখানে কি করবে, তোমার এই প্রিসিপিটেশন, ক্রিস্টালাইজেশন, ফিল্ট্রেশন এগুলো হতে পারবে। অর্থাৎ ভিসকোসিটি, হাই ভিসকোসিটি রিডিউস দ্য ইউজফুলনেস অফ এ সলভেন্ট। অর্থাৎ বেশি সান্দ্রতা গুণাঙ্ক সম্পন্ন যদি কোনো তরল পদার্থ থাকে সেই তরল পদার্থের মধ্যে কি তার তরল পদার্থের দ্রাবকায়ন শক্তি কম হবে। এটি হলো তোমার এই আমাদের এই সলভেন্টের বৈশিষ্ট্য, মানে প্রপার্টিস অফ দ্য সলভেন্ট। আরেকটি ছিল, সেটি হলো তোমার প্রোটনিক অ্যাফিনিটি। প্রোটনিক অ্যাফিনিটি যদি কোনো সলভেন্টের বেশি হয় তাহলে সেটিও কিন্তু সেখানে তার দ্রাবকায়ন শক্তি অনেক ক্ষেত্রে বেশি হয়। যেমন মনে করো আমরা যদি দেখাই যে এই ইথানোয়িক অ্যাসিড, খেয়াল করো এই ইথানোয়িক অ্যাসিড আমরা যদি দেখি যে ইথানোয়িক অ্যাসিড পানির মধ্যে সে খুব কম পরিমাণে আয়নিত হয়, H3 আর হলো H প্লাস আয়ন, যেটা হবে এটা হাইড্রোনিয়াম আয়ন। এটি খুব এর ডিসোসিয়েশন রেট অনেক কম। কারণ কি, তার এই যে হাইড্রোজেনের যে প্রোটন অ্যাফিনিটি, খেয়াল করো হাইড্রোজেনের এই পানির প্রোটন অ্যাফিনিটি ওই ইথানোয়িক অ্যাসিডের এখানে যদি অ্যামোনিয়ার তুলনায় আমরা ধরি, অ্যামোনিয়ার তুলনায় পানির প্রোটন অ্যাফিনিটি কম। পানির প্রোটন অ্যাফিনিটি কম থাকার কারণে খেয়াল করো এইখানে কিন্তু এটা উইক অ্যাসিড কে ওয়াটার সলভেন্টের মধ্যে ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। কিন্তু যদি অ্যামোনিয়াতে দেখো, অ্যামোনিয়ার প্রোটন অ্যাফিনিটি বেশি, লিকুইড অ্যামোনিয়ার প্রোটন অ্যাফিনিটি বেশি হওয়ার কারণে সে খুব বেশি পরিমাণে প্রোটনকে টানতে পারে, ফলে এখানে কিন্তু এটি একটি স্ট্রং অ্যাসিড, অর্থাৎ এখানে এটি স্ট্রং অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে প্রোটন অ্যাফিনিটি একটা সলভেন্টের নির্ভর করে। এখানে দেখো সেটি কিন্তু এখানে প্রোটন অ্যাফিনিটি বেশি, এটি বলছি প্রোটন অ্যাফিনিটি অফ সলভেন্টস। তাহলে প্রোটন অ্যাফিনিটি অফ সলভেন্টস যার বেশি হবে সে কিন্তু তার দ্রাবকায়ন শক্তিও বেশি। এক্ষেত্রে দেখো এই ইথানোয়িক অ্যাসিড একটি স্ট্রং অ্যাসিড, কারণ সে ইজিলি কি করতে পারে, ইজিলি তখন প্রোটনটা ডোনেট করতে পারে, কারণ কি অ্যামোনিয়া কে মলিকুল সেই প্রোটনটাকে ইজিলি টানতে পারে। আচ্ছা, এরপর আমরা আসবো reactions in non-aqueous solvents, অর্থাৎ reactions occurs in non-aqueous solvents, অথবা types of reactions in non-aqueous solvents। non-aqueous solvents এর মধ্যে কি কি ধরনের রিঅ্যাকশন হতে পারে আমরা একটু সামারাইজ করে নিই, তারপরে আমরা একটু এক্সপ্লেনেশন করব। এখানে দেখো এক্সপ্লেন করব পরে, একটু দেখে নেই। প্রথমে হলো যে অ্যাসিড বেস রিঅ্যাকশন। হ্যাঁ, এটি হলো আমরা লিখি এখানে
reaction types of reactions in non aqueous solvents। এটি আমরা দেখি। নাম্বার 1 হলো অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশন এটি নন অ্যাকুয়াস সলভেন্টসের মধ্যে হয়। নাম্বার 2 হলো মেটাথেটিক্যাল রিঅ্যাকশন। মেটাথেটিক্যাল রিঅ্যাকশন যাকে আমরা বলি অর প্রিসিপিটেশন রিঅ্যাকশন। প্রিসিপিটেশন রিঅ্যাকশন। নাম্বার 3 হলো সল্ট ফর্মেশন রিঅ্যাকশন। সল্ট ফর্মেশন রিঅ্যাকশন। নাম্বার 4 সলভেশন রিঅ্যাকশন। নাম্বার 5 সলভোলাইসিস। সলভোলাইসিস রিঅ্যাকশন। এই 5 টাইপস অফ রিঅ্যাকশন সব নন অ্যাকুয়াস সলভেন্টস এর মধ্যেই হয়ে থাকে। তো অ্যাসিড বেস রিঅ্যাকশন, মেটাথেটিক্যাল অর প্রিসিপিটেশন রিঅ্যাকশন, সল্ট ফর্মেশন রিঅ্যাকশন, সলভেশন রিঅ্যাকশন এন্ড সলভোলাইসিস রিঅ্যাকশন সব প্রায় ম্যাক্সিমাম তোমার এই নন অ্যাকুয়াস সলভেন্টস এর মধ্যে এই 5 টাইপস অফ রিঅ্যাকশন হয়ে থাকে। আমরা এগুলো একটু এক্সপ্লেন করব। এখন দেখে নাও যে এই যে অ্যাসিড বেস রিঅ্যাকশন যেটি আমরা বলি সেটি হলো, যেমন আমরা যদি পানির ক্ষেত্রে ধরে নেই যে পানির মধ্যে অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজিলি হতে পারে কেন? এখানে দেখো, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইন aqueous medium or hydrochloric acid in aqueous medium, তাহলে কি হলো, একটা সল্ট হয়। এটি দেখো সোডিয়াম ক্লোরাইড আর হলো ওয়াটার মলিকিউল পড়েছে। এই যে এটি aqueous আর এটা পানি তৈরি করে। এখন এইখানে যে বিষয়টা ঘটে, এই যে এই পানির মধ্যে যেটি ঘটে সেটি হলো তোমার এই পানি কিন্তু এখানে আয়োনাইজড হয়। এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড পানি এখানে আয়োনাইজড হয়। এখানে দেখো এই মূলত হলো এই অ্যাসিড বেস রিঅ্যাকশনের মধ্যে যেটি আমরা আসি সেটি হলো এটি সলভেন্ট সিস্টেম। তোমার এখানে দেখো অ্যাসিড বেস থিওরি অফ সলভেন্ট সিস্টেম। অ্যাসিড বেস থিওরি অফ সলভেন্ট সিস্টেম অনুসারে এটি আমরা এক্সপ্লেন করব। সে অ্যাসিড বেস এখানে থিওরি অফ সলভেন্ট সিস্টেমেটিক সেটি কি, যদি কোনো একটি সলিউটকে, কোনো একটি বস্তুকে কোনো সলভেন্টের মধ্যে, দ্রাবকের মধ্যে দ্রবীভূত করার পরে যদি সেখানে ধনাত্মক আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে ওই বস্তুটি ওই সলভেন্টের মধ্যে অ্যাসিড হিসেবে কাজ করবে। আবার বলছি, যদি কোনো বস্তুকে দ্রাবকে দ্রবীভূত করার পরে যদি তার কি হয়, ক্যাটায়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে সেটি কি হবে, সেটি ওই বস্তুটি ওই দ্রবণে বা ওই দ্রাবকে অ্যাসিড হিসেবে কাজ করবে। আবার যদি কোনো বস্তুকে দ্রবীভূত করার পরে যদি সেটি তোমার কি হয়, যদি অ্যানায়নের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়, যদি অ্যানায়নের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে ওই বস্তুটি ওই দ্রাবকে বেস হিসাবে কাজ করে। আবার বলছি, যদি অর্থাৎ সেটি বেস হিসাবে কাজ করবে, ইট অ্যাক্ট অ্যাজ বেস। যদি কোনো বস্তুকে কোনো দ্রাবকে দ্রবীভূত করার পরে সেটি তোমার কিসের, তার যদি ক্যাটায়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওই বস্তুটি ওই দ্রাবকে অ্যাসিড হিসেবে কাজ করে। আবার যদি কোনো বস্তুকে দ্রাবকে দ্রবীভূত করার পরে অ্যানায়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে বস্তুটি বেস হিসাবে কাজ করবে।
এখানে দেখো, যদি লিকুইড অ্যামোনিয়াতে আমরা একটু আগে আমরা করেছি যে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে এটি একটি সলভেন্ট, যদি অ্যামোনিয়াম আয়ন, সেখানে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়াম আয়ন অ্যাক্ট এজ অ্যাসিড অ্যান্ড অ্যামাইড আয়ন অ্যাক্ট এজ বেজেস। তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা কি হবে? সেখানে আমরা বলছি যদি লিকুইড অ্যামোনিয়া নাও, লিকুইড অ্যামোনিয়া, তাহলে এই অ্যামোনিয়া কিন্তু আয়নাইজ হয়। দেখো এখানে NH4+ আর কি NH2-, এটি অ্যামাইড আর এটি অ্যামোনিয়াম আয়ন। কিন্তু যদি পানি নাও, এই যে পানির মধ্যে এটি দেখো হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। আচ্ছা, এই যে ঠিক একইভাবে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত করি, তাহলে কি হবে? অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড যদি অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড একটি অ্যাসিড হিসেবে কাজ করবে, সেটি হবে অ্যাসিড। আবার যদি অ্যামোনিয়া দ্রবণে আমরা যদি যে কোনো অ্যামাইড ব্যবহার করি, এটি আমরা এভাবে যদি লিখি, আচ্ছা এইখানে খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি এখানে দাও, তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে কি হলো? NH4+ আর কি ক্লোরাইড আয়ন হলো। তাহলে সেটা কি হবে? যে এই যে অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেল, ক্যাটায়নের কনসেন্ট্রেশন বেড়ে গেল। আবার যদি তুমি সোডামাইডকে যদি এই অ্যামোনিয়া দ্রবণে তুমি ইয়ে করো, কি তুমি ডিজলভ করো, তাহলে সেটা কি হবে? দেখো এক্ষেত্রে এটা সোডিয়াম আয়ন হবে আর কি অ্যামাইড আয়ন হবে। এই যে অ্যামাইড আয়নের কনসেন্ট্রেশন তখন বেড়ে যাবে। তাহলে এটি তখন বেজ হিসেবে কাজ করবে আর এটি অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে এদের রিঅ্যাকশনের মধ্যে কি হবে? রিঅ্যাকশন হবে অ্যাসিড বেজ রিঅ্যাকশন, দিস টাইপ অফ রিঅ্যাকশন। যেমন এখানে যেমন এটা অ্যাসিড আর এটা বেজ, তাহলে রিঅ্যাকশন করে যেই সলিউশনের এখানে যে সলভেন্টের মধ্যে রিঅ্যাকশন করেছিল, সেই সলভেন্টটা প্রডিউস হবে আর একটা সল্ট প্রোডাকশন হবে, সেটি আমরা করব। তাহলে দেখো, যদি এখন অ্যামোনিয়াম ক্লোরাইড নেই আর হলো সোডামাইড নেই, তাহলে তাদের মধ্যে রিঅ্যাকশনটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে সল্ট আর হবে, খেয়াল করো, সেক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি হবে। এটি তোমরা যদি সমতা মিলাও তাহলে এটি হয়ে যাবে। তাহলে এখন দেখো, এটি হলো সল্ট আর এটি হলো নিউট্রালাইজেশন হলো। তাহলে নিউট্রালাইজেশন হলে এটি অ্যাসিড, এটি বেজ, তাহলে এই যে অ্যাসিড বেজ রিঅ্যাকশন হলো, এখানে সল্ট ফর্মেশন হলো। এখানে আমরা একটা সল্ট ফর্মেশন এখানে পেয়ে গেলাম। এটি অর্থাৎ এই যে নন অ্যাকুয়াস সলভেন্টগুলো যেগুলো আমি বলছি যেগুলো আয়োনাইজ হয়, সেগুলো কি অ্যাসিড বেজ রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। এটি ঠিক একইভাবে আমরা যদি এখানে বাইসালফেট নেই, পটাশিয়াম বাইসালফেট, হ্যাঁ, এখানে দেখো অ্যানাইড্রাইড সালফিউরিক অ্যাসিডের মধ্যে সে তখন আয়নিত হয়ে কি হবে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে পটাশিয়াম আয়ন হবে আর কি বাইসালফেট আয়ন হবে। তাহলে দেখো এই যে বাইসালফেট আয়নের মধ্যে সেটি কি হবে? এটি একটি বেস হিসেবে কাজ করবে, কারণ সালফিউরিক অ্যাসিড সে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোজেন আয়ন আর হলো বাইসালফেট আয়ন তৈরি করবে। তাহলে এই যে অ্যানায়নের কি কনসেন্ট্রেশন বেড়ে গেল, তাহলে অ্যানায়নের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে এটি তখন বেস হিসেবে কাজ করবে, আবার দেখো কি নেই? পারক্লোরিক অ্যাসিড নেই। হ্যাঁ, পারক্লোরিক অ্যাসিড যদি আমরা সালফিউরিক অ্যাসিড নেই, সেখানে সে তখন কি হবে? তোমার সালফিউরিক অ্যাসিড এটি কিন্তু এটি আসলে এইরকম তৈরি করে, H3SO4+, এটি এইরকম আয়নটি তৈরি করে। তাহলে এখানে সেটি কি হবে? এই পারক্লোরেট আয়ন তৈরি হবে আর এটা H3SO4+ আয়ন তৈরি হবে। তাহলে দেখো এইটার কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে এটার যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়,
অর্থাৎ পজিটিভ আয়নের কনসেন্ট্রেশন, সেটি তখন এখানে অ্যাসিড হিসেবে কাজ করে। তাইলে এখন এই দুইটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড নেই, পটাশিয়াম কি বাইসালফেট আর হলো পারক্লোরিক অ্যাসিড, এটি যদি আমরা রিঅ্যাকশন করি তখন কি তৈরি হবে? পটাশিয়াম ক্লোরেট তৈরি হবে। পটাশিয়াম ক্লোরেট তৈরি হবে আর সেই সাথে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড। এই কথাটাই বলছিলাম। এটি তখন কি অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে। তাহলে এইটি হলো বেস আর এটি হলো অ্যাসিড, এইভাবে। তাহলে এটি আমরা আলোচনা করলাম। এবার আমরা আসব তোমার এই মেটাথেটিক্যাল রিঅ্যাকশন। মেটাথেটিক্যাল রিঅ্যাকশনটা কি? সেটি হলো প্রিসিপিটেশন রিঅ্যাকশন। প্রিসিপিটেশন রিঅ্যাকশনটা দেখো, এখানে আমরা যদি খেয়াল করো, বেরিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ দেই, তাহলে সেটি প্রিসিপিটেশন পরে এখানে তুমি কি হবে দেখো, সিলভার ক্লোরাইড তৈরি হবে। সিলভার ক্লোরাইড আর হলো বেরিয়াম নাইট্রেট তৈরি হবে। হ্যাঁ, এটি সিলভার ক্লোরাইড অপেক্ষা করবে। এটি হলো একুয়াস মিডিয়াম। এটি একুয়াস, এটি একুয়াস, এটি একুয়াস মিডিয়াম। কিন্তু যদি তুমি লিকুইড অ্যামোনিয়া নাও, আমরা যেটি বলছি সেটা হলো মেটাথেটিক্যাল reactions or precipitation reaction. তাহলে সেইটি দেখো, যদি লিকুইড অ্যামোনিয়াতে নেই, এই বিপরীত বিক্রিয়াটা ঘটে যাবে। লিকুইড অ্যামোনিয়াতে এটি যেমন সিলভার ক্লোরাইড, হ্যাঁ, আর হলো বেরিয়াম নাইট্রেট, আমরা যদি লিকুইড অ্যামোনিয়াতে নেই তখন সেটি তোমার বেরিয়াম ক্লোরাইডের প্রিসিপিটেশন পড়ে যাবে আর তৈরি হবে কি সিলভার নাইট্রেট। তোমার সলভেশন রিঅ্যাকশন, এখানে দেখো সলভেশন। এখানে সলভেশনটা কি? যে পানিতে যদি আমরা পানির দ্রবণ নেই, সেখানে দেখো সলভেশনটা হলো সলভেশন রিঅ্যাকশন। এটি হলো যে এই সলভেন্ট ওই সলিউটের সাথে অ্যাটাচড হয়ে কোনো যদি কম্পাউন্ড ফর্মেশন করে, সেটি হলো তোমার সলভেশন। সেটি আবার কি? সেটি দেখো, যেমন মনে করো কপার সালফেটকে যদি তুমি পানিতে দাও, কপার সালফেট সলিডকে পানিতে দাও, তাহলে সে কি করবে? 5 মলিকুলস অফ ওয়াটার এর সাথে যুক্ত হয়ে ক্রিস্টালাইজেশন হয়ে যাবে। এটিকে বলা হচ্ছে সলভেশন, হাইড্রেটেড। যেমন এটিকে আমরা বলি হাইড্রেটেড, হ্যাঁ, হাইড্রেটেড কপার সালফেট। তাহলে এটি হলো পানির মধ্যে সলভেশন। যদি এখানে আমরা যদি এরকম কপার ক্লোরাইড নেই বা তোমার কি নেই, কপার সালফেট অ্যামোনিয়াতে নেই, হ্যাঁ, কপার সালফেট আমরা যদি অ্যামোনিয়া দ্রবণে যোগ করি লিকুইড অ্যামোনিয়াতে, তাহলে সেখানে খেয়াল রাখবে এই কপার সালফেটের সাথে 4 মলিকুলস অফ অ্যামোনিয়া কে যুক্ত হয়ে যাবে। এটি হলো সলভেশন। তখন সেটাকে আমরা বলি হ্যাঁ অ্যামোনিয়েশন। সেটাকে আমরা বলি কি? অ্যামোনিয়েশন, অ্যামোনিয়েটেড হয়ে গেল। আবার যদি তুমি তোমার কি দাও, সালফিউরিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিড যেমন বেরিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে সলভেটেড হয়ে যায়। যেমন বেরিয়াম সালফেট 3 মলিকুলস অফ সালফিউরিক অ্যাসিড তার সাথে সলভেটেড হয়ে গেল। তাহলে এটা কি হয়? সালফেটেড হয়ে গেল। তাহলে সলভেট অফ সালফিউরিক অ্যাসিড, সলভেট অফ কি অ্যামোনিয়া, আর এটা কি সলভেট অফ ওয়াটার মলিকুল। এটি হলো সলভেশন রিঅ্যাকশনস। হ্যাঁ, এখন এরপরে আমাদের আছে কি সলভোলাইসিস আর হাইড্রোলাইসিস সেম থিং। এখানে দেখো সলভোলাইসিস রিঅ্যাকশন যেটা হলো যে আমরা যদি
পানি তোমার আয়নিত হয়ে কি হয়, হাইড্রোজেন আয়ন হয় আর হাইড্রোক্সিন। পানি যদি কোনো বস্তুর সাথে বিক্রিয়া করে সেটি সলভেটেড হয়ে যায়। যেমন দেখো সলভোলাইসিস হয়, যেমন আমরা যদি যে কোনো এস্টারই দিই, এস্টার বা জৈব যৌগ যদি দিই, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি পানি যোগ করো তাহলে সেটি কিন্তু হাইড্রোলাইসিস হয়ে যায়, পানিটা ভেঙে যায়। অর্থাৎ সলভোলাইসিস মানে সলভেন্টটা ব্রেকস হয়ে দুটো কম্পাউন্ড তৈরি করে, সেটি হলো এটা সলভোলাইসিস। হ্যাঁ, যেমন এটা কি হলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, আর কি আর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি হলো, এটাকে আমরা বলছি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস অর্থাৎ এখানে সলভেন্টটা ভেঙে গেল। ঠিক একইভাবে যদি সলভেন্টটা ভেঙে যায় তখন সেক্ষেত্রে সেই রিয়াকশনগুলোকে কি বলবো আমরা, সলভোলাইসিস। যেমন মনে করো আমরা যদি সালফিউরিক ক্লোরাইড যদি আমরা ধরি, এটি খেয়াল করো যে এখানে যে যাদের অটো আয়নাইজড হয় সেগুলাই কিন্তু তোমার সলভেটেড, এখানে সলভোলাইসিস হয়ে থাকে তাদের। যেমন আমরা দেখব স্টেনিক ক্লোরাইড দেই, স্টেনিক ক্লোরাইড এটি দিব আমরা লিকুইড অ্যামোনিয়ার মধ্যে। তাহলে দেখো এই লিকুইড অ্যামোনিয়া তোমার সলভেটেড হলে আমরা যে কোনো এখানে দেখো অ্যামোনিয়া সলভেটেড হলে সেটি কি হয়, তোমার অ্যামোনিয়াম আয়নে পরিণত হয় আর কি অ্যামাইড আয়নে পরিণত হয়। ঠিক এইরকম আমরা যদি এখানে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে যদি আমরা অ্যামোনিয়া এই মানে এখানে স্টেনিক ক্লোরাইডকে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে যোগ করি তাহলে সেটি কি হয় দেখো, সেটি গিয়ে তোমার এখানে কি হবে, এই যে দেখো এখানে এই যে অ্যামাইড, এটি কি, যেমন মনে করো এটি ছিল অ্যানায়ন আর এটি ক্যাটায়ন, তাহলে এই যে এখানে মেটাল পার্টের সাথে গিয়ে এই অ্যামোনিয়া থেকে যেটা ডিসোসিয়েট হয়ে যার যে নেগেটিভ আয়নটা হবে তার সাথে যুক্ত হবে, তাহলে সেটি কি হবে দেখো, সেটি হবে কি, এই যে এখানে স্টেনিক অ্যামাইড, এই যে স্টেনিক অ্যামাইড হলো, আর তৈরি হবে কি দেখো, সেটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটি তৈরি হবে। তার মানে কি, এটি সলভোলাইসিস হয়ে গেল। অর্থাৎ এখানে তোমার এই যে অ্যামোনিয়াটি কি হলো, অ্যামোনিয়াটি এখানে যেমন পানি তোমার আয়নিত হয়ে কি হলো, হাইড্রোজেন আয়ন হলো আর কি হাইড্রোক্সিল আয়ন হলো। খেয়াল করো হাইড্রোক্সিল আয়নটা যুক্ত হলো মেটাল ক্যাটায়নের সাথে, আর হাইড্রোজেন আয়নটা গিয়ে যুক্ত হলো এই যে এই সল্টের, মানে সল্টের নেগেটিভ আয়নের সাথে। তাহলে এখানে যে দেখো এইটা গিয়ে যুক্ত হবে কোর সাথে, কার সাথে, এই স্টেনিকের সাথে, আর এটা গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এটা তৈরি হবে। তার মানে কি, এটি একটি সলভোলাইসিস রিঅ্যাকশন। এই ছিল তোমার এই 5 টাইপস অফ রিঅ্যাকশন। একটি রিঅ্যাকশন আমরা রেখেছি, সেটা হলো সল্ট ফর্মেশন। সল্ট ফর্মেশনটা আমরা একটু দেখে নেই। কারণ রিঅ্যাকশন বিটুইন অ্যাসিডিক অ্যান্ড বেসিক সাবস্টেন্স টু ফর্ম সল্ট, দিস রিঅ্যাকশন ইজ কল্ড সল্ট ফর্মেশন। তো এখানে দেখো যে সোডিয়াম ইউরাইডকে যদি সোডিয়াম ইউরাইড মানে কি, এটা দেখো সোডিয়াম ইউরাইড NaCO NH2, এটি হলো সোডিয়াম ইউরাইড। এটি পানির মধ্যে আয়নাইজড অবস্থায় থাকবে। হ্যাঁ, এটি কি হবে, সোডিয়াম আয়ন হবে, আর তোমার হাইড্রোক্সাইড আয়ন হবে, আর ইউরিয়াতে পরিণত হবে NH2 তো এটা দেখো, এটি পানির মধ্যে যদি আমরা এখানে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড একটি বেস, হ্যাঁ এটি দেখো এই বেস, এটা যদি অ্যাসিড, এখানে খেয়াল করো তাহলে তাদের এখানে একটা কি সল্ট প্রোডাকশন হওয়ার কথা। এখানে দেখো বেস আর অ্যাসিড রিঅ্যাকশন করে একটা সল্ট প্রোডাকশন হবে, কিন্তু এই সল্ট প্রোডাকশনটা এই ওয়াটারে না হলেও অন্য কোনো তোমার
নন অ্যাকোয়াস সলভেন্টে হতে পারে, যেমন লিকুইড অ্যামোনিয়াতে সেটি হতে পারে। লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সেটি কী হবে, রিয়াকশান যেগুলো আমরা যদি সোডামাইড নিই, হ্যাঁ সোডামাইড নিলে সেক্ষেত্রে কী হবে, লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সেটা দেখো যদি এখানে আমরা যদি সোডামাইড নিই তাহলে কি হবে, এই H2NCO এটা কি তোমার NH2 প্লাস কি, এটা সোডামাইড NaNH2 এটি। হ্যাঁ তাহলে এখানে দেখো যে এটি তৈরি হলো সোডিয়াম আয়ন, এখানে দেখো NaCONH2, হ্যাঁ এটি সল্ট আর কি ওয়াটার, যেটি ওয়াটারের মতো যেটি সলিড সলভেন্ট, তার মানে অ্যামোনিয়া তৈরি হবে। এইটা মানে এইটিকে যদি তুমি এই বেজের সাথে, এটি বেজ এটা কি অ্যাসিড, তাহলে অ্যাসিড বেজ রিঅ্যাকশন করলে সল্ট অ্যান্ড ওয়াটার প্রোডাকশন হবে। তাহলে এটি যদি লিকুইড অ্যামোনিয়াতে নাও, তাহলে লিকুইড অ্যামোনিয়াতে নিলে এই যে এটি দেখো যে এটা অ্যাসিড আর এটা বেজ, তাহলে অ্যাসিড বেজ রিঅ্যাকশন করলে কি হবে, একটা সল্ট কি আর কি আর কি তোমার সলভেন্ট। এটি যেমন এটি আমরা দেখেছিলাম, এটি হলো সল্ট, সল্ট আর এটা কি সলভেন্ট। এটি বিপরীতভাবে দেখানো হয়েছে, কারণ এই বেজ আর যদি এই অ্যাসিড নাও, অর্থাৎ যে কোনো এই যে এই বেজটা তোমার কি হবে, এর সাথে কি তোমার রিঅ্যাকশন করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রোডাকশন করার কথা, কিন্তু সেটি করে না, সেটি হয় না। সেটি হয় কি, এটা তোমার হাইড্রোলাইজ হয়ে যায়, এটা তোমার হাইড্রোলাইজ হয়ে যায়, অর্থাৎ এখানে এই সল্ট ফর্মেশনটা হচ্ছে না, কিন্তু লিকুইড অ্যামোনিয়াতে সল্ট ফর্মেশন হচ্ছে। এইভাবে তোমার 5 টাইপস অফ রিঅ্যাকশন আমাদের এই নন অ্যাকোয়াস সলভেন্টসের মধ্যে হয়ে থাকে। আগামী ক্লাসে আমরা প্রত্যেকটা তোমার নন অ্যাকোয়াস সলভেন্ট নিয়ে তাদের রিঅ্যাকশনকে আমরা স্টাডি করব। আজকে এইটুকুই, ধন্যবাদ তোমাদের সবাইকে।